ফাইনালি ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হয়ে গেছে। তোমাদের অনেকেরই প্রচুর ভালো রেজাল্ট হয়েছে, তোমরা কমেন্ট করে সেটা জানিয়েছো। তবে কিছু এমন স্টুডেন্টও আছে যাদের মনের মতো রেজাল্ট হয়নি। তার মধ্যেও কিছু স্টুডেন্ট আছে যাদের ব্যাকলগ লেগেছে এক বা একাধিক সাবজেক্টে। তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা বানানো, যে ব্যাকলগ লাগলে তোমাদের কী কী প্রবলেম হতে পারে বা সেগুলোর সলিউশন বা ভবিষ্যতে তোমাদের যেসব জানা দরকার সেই জিনিসগুলো সম্পর্কে এই ভিডিওটা আলোচনা করা হবে। তাই অবশ্যই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। তো ব্যাকলগ লাগলে স্টুডেন্টদের সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ফিয়ার, মানে ভয় লাগে। বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের এটা হয়, কারণ তাদের জীবনে প্রথমবার ব্যাকলগ লাগে। তারা অলরেডি স্কুল লাইফটা পার করে এসছে, সেখানে হয়তো কেউ টপার ছিল বা একদম টপ না করলেও সে হয়তো টপ 5-এর মধ্যে আসতো, বা যদি সে নাও আসতো কিন্তু সাবজেক্টগুলোতে সে মোটামুটিভাবে ভালোভাবে পাস করে যেত। এমন কখনোই হয়নি যে কোনো সাবজেক্টে সে ব্যাক পেয়েছে। কিন্তু কলেজে উঠে তার প্রথম ব্যাকলগ লাগে এবং সে ভীষণ ঘাবড়ে যায় যে কি হবে, এই লাইফে প্রথমবার ফেল করে গেলাম, বাড়িতে কিভাবে জিনিসটাকে জানাবো, প্যারেন্টসকে কি বলবো, কি অজুহাত দেবো, বা আমি তো পড়েছিলাম কিন্তু তবুও কেন হলো, আমার যে বন্ধু আছে তার প্রিপারেশন আমার মতনই ছিল কিন্তু সে পাস করে গেছে, আমি ফেল করে গেছি, এটা কেন হলো। তো এরকম অনেক প্রশ্ন মাথায় ঘুরে, অনেক টেনশন কাজ করে। তো একটা জিনিস তোমাদের বলে দিই যে ম্যাকআউটে কিন্তু 80-90% স্টুডেন্টের ব্যাকলগ লাগে। এটা ভীষণই নর্মাল জিনিস, খুব স্বাভাবিক জিনিস, সবারই ব্যাকলগ লাগে থাকে। যদিও এইবারে ঘটনাটা একটু আলাদা হয়েছে, তবে অন্যান্য বার কিন্তু সেমই হয়, ফিউচারেও সেম হতে পারে। এবারে এক্সামটা একটু লেটে কন্ডাক্ট করানো হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে খাতা চেক করা হয়েছে, তাই এইবারে প্যাটার্নটা একটু আলাদা নোটিস করা যাচ্ছে। কিন্তু তবুও 80-90% স্টুডেন্টের কিন্তু ব্যাকলগ লাগে, এটা ভীষণই কমন জিনিস, তাই খুব বেশি ভয় পাওয়ার কিছু নয়, এটা নর্মাল জিনিস। ম্যাকআউট বা যে কোনো ইউনিভার্সিটি বলো, সেখানে সবসময় চাইবে স্টুডেন্টদের বেশি করে ব্যাকলগ লাগানো। তার কারণ হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো বা অন্য কিছু স্কলারশিপ বলো, সেগুলো স্টুডেন্টরা তখনই পায় যখন তাদের একটা পার্সেন্টেজের ওপরে নাম্বার থাকে। সেই পার্সেন্টেজের ওপরের নাম্বার যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাচিভ করে ফেলে, তো সরকারকে তাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিতে হবে। আর সরকারের তো একটা টাকার লিমিট আছে, একটা লিমিট পর্যন্তই তারা টাকা দিতে পারে। তো ইউনিভার্সিটি সবসময় চাইবে যে যত সংখ্যক স্টুডেন্টকে কম টাকা দিতে হয় ততই ভালো, তো সেই জন্য তারা চাইবে যে ব্যাকলগ লাগুক। আর তাছাড়া ব্যাকলগ লাগলে তোমাদেরকে রিভিউ দিতে হবে, তারপর ব্যাকলগ এক্সামের জন্য আবার রিঅ্যাপিয়ার করতে হবে, সেই জন্য 1000 টাকা দিতে হবে। তো এইভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছ থেকে 200 টাকা, 1000 টাকা, বা মাল্টিপল সাবজেক্ট হলে তো রিভিউর জন্য আরও বেশি টাকা লাগবে। তো সব স্টুডেন্টের সব টাকা মিলিয়ে ইউনিভার্সিটি কোটি কোটি টাকা কামাবে, তো সেই জন্যই ম্যাক্সিমাম ব্যাকলগ লাগে। আর এখানে তোমার কিছু করারও নেই, নিজেকে দোষ দিয়ে লাভ নেই। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে যদি কেউ এখনো ভয়ে আছো যে আমার ব্যাকলগ লেগেছে, সেটা প্যারেন্টসকে কিভাবে বলবো, তো এই ভিডিওটা তোমরা তোমাদের প্যারেন্টসকে দেখাতে পারো, তাহলে তারাও জিনিসটা বুঝতে পারবে। আর ব্যাকলগ লাগলে দ্বিতীয় প্রবলেম হচ্ছে রিভিউ বা পিপিআর বলে যেটাকে। তো অনেক স্টুডেন্টেরই এটা প্রশ্ন থাকে যে আমার ব্যাকলগ লেগেছে, তো আমি রিভিউ দেবো কি দেবো না। তো সব থেকে বড় কথা হচ্ছে, তোমার যদি ব্যাকলগ লাগে তোমার রিভিউ অবশ্যই দেওয়া উচিত। তো এমনটাও হতে পারে যে তুমি জানো যে তুমি খুব একটা ভালো কিছু লিখে আসতে পারোনি, তোমার ব্যাকলগ লাগতেই পারে, কিন্তু তবুও রিভিউ দেওয়া উচিত। যদি কিছু একটা লিখে এসে থাকো, রিভিউ কিন্তু দেওয়া উচিত। রিভিউ দিলে 50-50 চান্স থাকে যে তোমার সাবজেক্টটার ব্যাকলগটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এমন হয় যে তুমি খুব কম মার্কস পেয়েছো, তোমার এক্সপেকটেশন আছে যে হ্যাঁ এর থেকে একটু বেশি পেলেও তুমি পেতে পারো, তো সেই টাইমে আমি সাজেস্ট করব যে তখন কিন্তু একদমই রিভিউ দিতে যেও না। এমনটাও দেখা গেছে যে অনেক স্টুডেন্ট পাস করে গেছে, কিন্তু তাদের মনে একটা আশা আছে যে আমি এর থেকেও ভালো রেজাল্ট করতে পারতাম, তো তারা তারপর রিভিউ দিয়েছে, কিন্তু রিভিউ দেওয়ার পর তাদের ব্যাকলগ চলে এসছে। এই জিনিসটাও হয়। তাই তুমি সাবজেক্টে তখনই রিভিউ দিও যদি তুমি একদম 100% কনফার্ম থাকো যে তোমার মার্কস বাড়বেই বাড়বে, তবেই রিভিউ দিও, তা না হলে রিভিউ দিতে যেও না, এটা কিন্তু একটু রিস্কি। আর যদি তোমার ব্যাকলগ অলরেডি লেগেই থাকে, তো আমি বলবো রিভিউ অবশ্যই দেওয়া উচিত। পার সাবজেক্টে 200 টাকা করে লাগে তোমাদের রিভিউ দেওয়ার জন্য। তোমাদের যদি দুটো সাবজেক্টে রিভিউ লাগে তো 400 টাকা তোমাকে দিতে হবে, এইভাবে হয়। আর ব্যাকলগ পেপারে যখন তুমি দ্বিতীয়বার এক্সাম দিতে বসবে, তোমার পার সেমিস্টারের জন্য 1000 টাকা লাগে। মানে তোমার যদি একটা সাবজেক্টে ব্যাক থাকে ফার্স্ট সেমিস্টারে ধরো, সেটা যখন পরবর্তীকালে থার্ড সেমিস্টারে এক্সাম দিতে বসবে, তো তখন তোমাকে 1000 টাকা দিতে হবে এক্সট্রা, প্লাস তোমরা যেই সেমিস্টারে থাকবে সেই সেমিস্টারের জন্য 1200 টাকা দিতে হবে। তাছাড়া ধরো যারা ফিফথ সেমিস্টারে আছো, তাদের ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ আছে বা থার্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ আছে, তো ফার্স্ট সেমিস্টারের জন্য 1000, থার্ড সেমিস্টারের জন্য 1000, আবার ফিফথ সেমিস্টারের জন্য 1200 টাকা এরকম করে দিতে হবে।
তবে যদি ধরো ফার্স্ট সেমিস্টারে তোমাদের মাল্টিপল সাবজেক্টে ব্যাকলগ আছে, তোমাদের কিন্তু সেই 1000 টাকাই লাগবে। এমন না যে সাবজেক্ট বেশি বলে তোমাদের 2000 টাকা লাগছে, সেটা নয়। তোমাদের একটা সাবজেক্টে ব্যাকলগ থাকুক, দুটো সাবজেক্টে থাকুক, তিনটে সাবজেক্টে থাকুক, সব সাবজেক্টে থাকুক, সবের ক্ষেত্রেই তোমার পার সেমিস্টারের জন্য 1000 টাকা করে লাগবে ব্যাকলগ এক্সামের ক্ষেত্রে। তবে অনেকে আরেকটা প্রশ্ন এখানে জিজ্ঞেস করে যে আমার প্রতিটা সাবজেক্টে ব্যাকলগ লাগলে কি আমার ইয়ার ল্যাগ হয়ে যাবে? তো তার উত্তরটা দিয়ে দিই যে এমনটা কখনোই না। ব্যাকলগ লাগলে সেটা তুমি পরে ক্লিয়ার করতে পারবে, ব্যাকলগ ইকুয়াল টু ইয়ার ল্যাগ কিন্তু নয়। তোমার যদি ব্যাকলগ লেগে থাকে পরবর্তী ইয়ারে গিয়ে তুমি সেটা ক্লিয়ার করে নিতে পারবে, ইয়ার ল্যাগ কিন্তু এখানে হয় না, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। 3 নাম্বার স্টুডেন্টদের সব থেকে বড় প্রশ্ন থাকে যে ইন্টারনালের মার্কস বা সি এর মার্কস। আমাকে যে 70 মার্কসের এক্সামটাতে আবার রিঅ্যাপিয়ার করতে হবে সেটা তো আমি বুঝে গেছি যে সেই এক্সামটা আমাকে দিতেই হবে, কিন্তু এই ইন্টারনালের মার্কসটার কি হবে? ইন্টারনাল এক্সাম মানে সিএ যে এক্সামগুলো হয় সেগুলোকে কি আমাকে আবার দিতে হবে, না এই এক্সামগুলো আর দেওয়ার দরকার নেই? এটা নিয়ে স্টুডেন্টদের প্রচুর প্রবলেম থাকে। আর অ্যাটেন্ডেন্সের জন্য যে 5 মার্কসটা থাকে সেটারই বা কী হবে? এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে থাকে। তো তার উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমাকে 70 মার্কসের এক্সামটাকে রিঅ্যাপিয়ার করতে হবে, সেখানে তোমাকে ভালো মার্কস স্কোর করার কথা ভাবতে হবে। আর ইন্টারনালে যে মার্কসটা আছে ওটা ফার্স্ট সেমিস্টারে যা দিয়েছো বা যে সেমিস্টারে এক্সাম দিচ্ছ সেই সেমিস্টারে প্রথমবারে যে ইন্টারনালের মার্কসটা ছিল সেটা কিন্তু সেটাই থাকবে, ওটার কোনো পরিবর্তন হবে না। তাই 70 মার্কসের এক্সামটা তোমাকে শুধু দিতে হবে, ইন্টারনালের জিনিসগুলো আর তোমাকে দিতে হবে না। সেটা প্রথমবারে যা থাকে সেটাই কন্টিনিউ করা হয়। এখানে একটা প্রবলেমের কথা আমি তোমাদের বলে দিই যে অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের সি এর মার্কস কিন্তু ভীষণ কম ছিল এবং অ্যাটেন্ডেন্সও ভীষণ লো ছিল, তাই তাদের ইন্টারনাল মার্কস কিন্তু ভীষণ কম। এবার কি হয়, তাদের ধরো ফার্স্ট সেমিস্টারে ব্যাক লেগেছে, তো সেই ফার্স্ট সেমিস্টারের ব্যাক তারা থার্ড সেমিস্টারেও ক্লিয়ার করতে পারে না। তারা 70 মার্কসের মধ্যে ভেবে আসে যে আমি তো বেশ 20 মতো অ্যাটেম্প্ট করে দিয়েছি, তো আমি পাস করে যাব। কিন্তু দেখা যায় যে তাদের ইন্টারনালে মার্কস কম আছে। তো ধরো তাদের ইন্টারনাল মার্কসে 15 আছে, তো 15 + 20 তো তারা 35 পেলো, কিন্তু 40তে পাস। তো সেই হিসাবে তাদের আবার ব্যাকলগ লাগবে। তো সব সময় চেষ্টা করো 70 মার্কসের মধ্যে যতটা পারো তত বেশি স্কোর করার। তার কারণ হচ্ছে অনেকে টার্গেটই রাখে পাসিং মার্কস, তো সেই পাসিং মার্কস টার্গেট রাখলে ইন্টারনালে মার্কস যদি তোমাদের কম থাকে তো পাসিং মার্কসও আসবে না। তো সেই জন্য সবসময় বেশি করে টার্গেট রাখো এবং ফুল মার্কস টার্গেট করো আমার মতে। তাতে পারো না পারো অ্যাটেম্প্ট করে এসো রিলেভেন্ট কিছু লিখে, সেটাতেই এনাফ। শুধুমাত্র টায়ে টায়ে পাস করার কথা একদমই ভেবো না। অনেকের কাছে এই জিনিসটা শুনে থাকবে যে ফার্স্ট সেমিস্টারে কারোর ব্যাক লেগেছিল, সেই 8 সেমিস্টারে গিয়ে সেই ব্যাকলগ ক্লিয়ার করছে। তো এই জিনিসটার ক্ষেত্রে একটা সবথেকে বড় কারণ হয় সেটা হচ্ছে ইন্টারনালের মার্কসটা। তাই ইন্টারনালের মার্কস প্রথমবারই ভালো রাখার চেষ্টা করো। আর একটা সবথেকে বড় প্রশ্ন স্টুডেন্টদের মনে থাকে যে প্লেসমেন্টে বসতে আমার কোনো প্রবলেম হবে কি না। তো সোজাসাপটা উত্তর বললে, তোমার যদি অ্যাক্টিভ ব্যাকলগ না থাকে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি অ্যাক্টিভ ব্যাকলগ থাকে, অ্যাক্টিভ ব্যাকলগ মানে যখন প্লেসমেন্টে বসছো তখন যদি তোমার ব্যাকলগ থাকে তখন তোমাকে বসতে দেওয়া হবে না। কিন্তু যদি ধরো তুমি প্লেসমেন্টে বসছো, তোমার আগে কখনো ব্যাকলগ লেগেছিল, সেটা তুমি পরের বছর ক্লিয়ার করে নিয়েছো, তোমার প্লেসমেন্টে বসার সময় তখন আর কোনো ব্যাকলগ লেগে নেই, তাহলে কোনো প্রবলেম হবে না। ধরো দেখা গেছে তোমার ফার্স্ট সেমিস্টারে ব্যাকলগ লেগেছিল, তুমি থার্ড সেমিস্টারে সেটা ক্লিয়ার করে নিয়েছো বা ফিফথ সেমিস্টারে সেটা ক্লিয়ার করে নিয়েছো, তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি ধরো তোমার 6 সেমিস্টারে ব্যাকলগ লেগে গেছে, তোমার 7 সেমিস্টারে কলেজে কোম্পানি চলে এসছে প্লেসমেন্টের জন্য, তখন তোমার হায়ারিং চলছে, সেই সময় কিন্তু তোমাকে ইন্টারভিউতে বসতে অ্যালাউ করা হবে না। তার কারণ হচ্ছে তোমার অ্যাক্টিভ ব্যাকলগ আছে। তোমাকে সবার আগে সেই ব্যাকলগটা ক্লিয়ার করতে হবে, তবে যে তুমি প্লেসমেন্টে বসার সুযোগ পাবে। কিন্তু তোমার যদি কোনো অ্যাক্টিভ ব্যাকলগ না থাকে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। তো আশা করছি ব্যাকলগ নিয়ে সবার যা যা প্রশ্ন থাকে প্রায় সমস্ত উত্তরই আমি এখানে দিয়ে দিয়েছি। তবুও যদি তোমার কোনো ছোটোখাটো প্রশ্ন থেকে থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানেই তার উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর তোমার যদি ব্যাকলগ লেগেছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় দেখা যায় যে তোমার একটা সাবজেক্টে খুব ভালো এক্সাম হয়েছে, তুমি পুরোপুরি কনফিডেন্ট যে এই সাবজেক্টটাতে আমার প্রচুর ভালো রেজাল্ট হবে। আর অন্য একটা সাবজেক্ট আছে যেই সাবজেক্টটাই তোমার মনে হচ্ছে এটাতে আমার ব্যাকলগ লাগলেও লাগতে পারে, এক্সামটা অতটা ভালো হয়নি, কিন্তু রেজাল্ট যখন এসছে তখন দেখা যাচ্ছে যে যেই সাবজেক্টটায় তুমি ভেবেছো খুব খারাপ এক্সাম হয়েছে সেটাতে তোমার ভালো মার্কস চলে এসছে, তুমি পাস করে গেছো। কিন্তু যেটাই ভেবেছিলে যে খুব ভালো এক্সাম হয়েছে এটাতে তো ভালো মার্কস আসবেই, সেটাতে তোমার ব্যাকলগ লেগে গেছে। এই জিনিসটাও প্রচুর পরিমাণে দেখা যায় এবং অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়।
এর একমাত্র কারণ হচ্ছে যে তোমার হাতে সব কিছু নেই, তুমি নিজের তরফ থেকে শুধুমাত্র পরিশ্রম করে যেতে পারো, বাকি কিছুটা জিনিস তোমার ভাগ্যের ওপরও নির্ভর করে। তোমার ভাগ্য যদি খারাপ থাকে, এমন কোনো টিচারের হাতে তোমার খাতাটা পড়লো যিনি একদমই মার্কস দিতে চান না, খুব খুঁটিয়ে খুঁটিয়ে খাতা দেখেন, একটু কিছু ভুল হলেই মার্কস কেটে নেন, তো এরকম টিচারের হাতে খাতা পড়লে তোমার নাম্বার তো কম আসবেই। আবার ধরো এমন কোনো টিচারের হাতে তোমার খাতা পড়লো যিনি খুব ভালোভাবে মার্কস দেন, মানে অল্প কিছু লিখে থাকলেই তিনি ভালোভাবে স্টুডেন্টকে মার্কস দেন, প্রায় ফুল মার্কসের কাছাকাছি তিনি দিয়ে দেন, তো সেক্ষেত্রে তোমার রেজাল্ট খুব ভালো হবে। কিন্তু কোন টিচারের হাতে তোমার খাতা যাবে সেটা কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি শুধু নিজের পরিশ্রমটাকে নিয়ন্ত্রণ করতে পারো, তাই নিজের তরফ থেকে 100% দাও, কারণ তুমি যদি 100% পরিশ্রম করো, তোমার যদি ধরো সেই মাফিক রেজাল্টটা নাও হয়, অন্তত তোমার ব্যাকলগ কখনোই লাগবে না। তুমি ধরো 70 মার্কসেরই কোশ্চেন অ্যাটেম্প্ট করে এসছো, তো তোমার যদি খুব খারাপও মার্কস দেয়, তুমি 70-র মধ্যে 60 পাবে, সেটাও বাদ দিলে 50 পাবে, 50টাও বাদ দিলে 40 পাবে, বা সেটাও বাদ দিলে খুব কম 30 তো পেয়েই যাবে না। এখানে 30 আর ইন্টারনালের মার্কস নিয়ে যদি 20 পেয়ে যাও, তাহলে তোমার 50 একটা ভালো নাম্বার পেয়ে যাচ্ছ। তো সবসময় চেষ্টা করো 70 মার্কসের মধ্যে যতটা পারো তত বেশি স্কোর করার, নাকি শুধুমাত্র পাসিং মার্কস টার্গেট রাখো। আর সিএপিসিএতে কীভাবে মার্কস ক্যালকুলেট করা হয়, সেটা বেস্ট অফ 2 নেয় নাকি টপ সিএটা নেয়, সেই জিনিসটা যদি তুমি এখনও পর্যন্ত না জেনে থাকো, তাহলে এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটাই সমস্ত জিনিস পরিষ্কারভাবে বলা হয়েছে, এবং এটা হচ্ছে পুরো ইন্টারনেটের একমাত্র ভিডিও যেখানে এই জিনিসটা একদম প্রুফের সাথে বোঝানো হয়েছে। তাছাড়া এই জিনিসটা ম্যাকআউট অফিসিয়ালি কখনো জানায়নি, কোনো টিচারকে জিজ্ঞেস করো, কোনো সিনিয়রকে জিজ্ঞেস করো, কোথাও এই জিনিসটা তুমি জানতে পারবে না, শুধুমাত্র এই ভিডিওতেই সেটা বলা আছে।